এই ছোট লোকের বাচ্চা, তোর সাহস কি করে হয় ওই নোংরা হাত আমার পায়ে দেওয়ার? মায়া, ও মায়া। তাই মোনা, আরে পানি পরে খাবো নি। আগে পানিটা খাও, আমি যেটা কইছি ওইটা করো না, ধরো। আরে বাবা রে, খাইতেছি না। আম্মা, আসসালামু আলাইকুম। এই ছোট লোকের বাচ্চা, তোর সাহস কি করে হয় ওই নোংরা হাত আমার পায়ে দেওয়ার? আর মায়া, তোকে আমি বিদেশ থেকে লেখাপড়া করে আনছি কি এটা ছোট লোক কৃষকের বাচ্চাকে বিয়ে করার জন্য? হ্যাঁ, তোকে আমার মেয়ে বলে পরিচয় দিতে ঘৃণা হচ্ছে। তুই আমার মান সম্মান একেবারে ধুলায় মিশিয়ে দিয়েছি। আর দেখ তোর এই ছোট বোনের জামাই, সে কত বড় একটা অফিসের ম্যানেজিং ডিরেক্টর। আর দেখ আমার ছোট মেয়ের জামার গর্ভে আমার মুখটা ফুলে যায়। যখন আমি রাস্তা দিয়ে হেঁটে যাই সবাই আমাকে বলে ওই যে শিপু অফিসারের শাশুড়ি যাত। আর তখন যে আমার কি পরিমাণ ভালো লাগে তোকে আমি বুঝিয়ে বলতে পারবো না। আর যখন সবাই আমাকে বলে ওই দেখ ছোট লোক কৃষকের শাশুড়ি যাচ্ছে, তখন লজ্জায় ঘৃণায় আমার মাটির সাথে মিশে যেতে ইচ্ছে করে। মা, তুমি এই জায়গায় কেন আইছো? আমারে দেখতে নাকি আমার স্বামীর অপমান করার জন্য? শোনো মা, তোমার ছোট মেয়ের জামাই অনেক বড় অফিসার, সেটা দেখে আমি কি করবো? আমার তো কোনো লাভ নাই। আমার স্বামী একজন কৃষক, এতেই আমি অনেক খুশি। আর আমারও যদি তোমার মেয়ে হিসাবে পরিচয় দিতে এতই ঘৃণা হয়, তাহলে তুমি কেন আইছো আমার দেখতে? আমরা তো তোমার কাছে যাই নাই। মা দেখছেন বড় মেয়ের কি অবস্থা, কতটা বেয়াদব হয়ে গেছে। ওই কিন্তু বিয়ের আগে এতটা বেয়াদব ছিল না। এই কৃষকের বাচ্চার সাথে বিয়ে হওয়ার পরে ওরা একদম বশ করে ফেলেছে যাতে আপনারা সহ্য করতে না পারে। সেটাই তো দেখছি ছোট জামাই, যে মেয়ে আমার চোখের দিকে তাকিয়ে কথা বলতে পারতো না, সে এখন আমার মুখে মুখে তর্ক করে। আর আমার এই পরীর মতো মেয়েটার কি অবস্থা করছে ছোট লোক কৃষকের বাচ্চা। খবরদার মা, তুমি আমার সামনে আমার স্বামীর ছোট লোকের বাচ্চা বলে গালি দিবা না। আমার স্বামী ছোট লোকের বাচ্চা হোক আর বড় লোকের বাচ্চা হোক, ও কিন্তু আমার স্বামী। খবরদার আরেকবার যদি আমার স্বামীর ছোট লোকের বাচ্চা বলে গালি দাও না, তাইলে কিন্তু ভুইলা যামু তুমি আমার মা। দেখেছো ছোট জামাই বাবাজি, একটা ছোট লোক কৃষকের জন্য আমার পেটের মেয়ে আমার সাথে কি ব্যবহার করছে, এই দিন দেখার জন্য আল্লাহ তাআলা আমাকে বাঁচিয়ে রেখেছে। মায়া, কি হইতেছে? তোমার লোকের খারাপ আচরণ করতেছো কেন? তুমি কি ভুলে গেছো যে সে তোমার মা, সে তোমার জন্ম দিছে? তুই দিলে এক পোলার লিগা নিজের মায়ের লাগে কেউ খারাপ আচরণ করে না। মাপ চাও। হইছে আমার মেয়েটাকে আমার বিরুদ্ধে নিয়ে গিয়ে আর ভালো স্বাস্থ্য হইব না। তোদের মতো ছোট লোক কৃষকদের আমি খুব ভালো করে চিনি। আর শুন মায়া, আমি তোদের এই দৃশ্য দেখার জন্য আসিনি, আর তোর জামাইকে আমি অপমান করার জন্য আসিনি। আমি আসছি কাল তোর বাবার মৃত্যুবার্ষিকী, যেহেতু তুই তার বড় মেয়ে, কর্তব্য আছে। তোর যদি ইচ্ছা করে যাবি, না ইচ্ছা করলে যাবি না। চলো ছোট জামাই, আর এখানে আমি এক মুহূর্ত থাকবো না। হ্যাঁ মা, চলো। কি ব্যাপার মায়া, তুমি এই জায়গায় মন খারাপ করে বসে রয়েছো কেন? তুমি এখনো রেডি হও নাই? তাহলে তুমি কখন রেডি হইবার, কখন যাবো আমরা? রেডি হইমু মানে কি কইতাছো? আর তুমি অসময় বাড়িতে আইছো যে? তুমি তো দুপুরের আগে বাড়িতে আসো না, কি হইছে তোমার কত? আরে কি আর হইবো, তুমি কি ভুলে গেছো গতকালকে তোমার মা এসে কি করে গেল? আজকে তোমার আব্বার মৃত্যুবার্ষিকী, তুমি তোমার আব্বার বড় মাইয়া। তুমি যদি আজকে না যাও তাহলে মাইনসে কি করবো কত? শোনো, তুমি যাও, এসব লাজ লজ্জা ভুইলা তুমি যা রেডি হও, আমি গাড়ি ডেকে নিয়ে আসতেছি। এই তুমি কি পাগল হয়ে গেছো? লাজ লজ্জা বলতে কোনো কিছু নাই তোমার? কালকে যে আমার মা এসে তোমার এত অপমান করে রাইখা গেল, তারপরে তোমার ওই বাড়িতে যাওয়া লাগবে, তাই না? শোনো, যে বাড়িতে আমার স্বামীর কোনো সম্মান নাই। শোনো মায়া, পাগল আমি হই, পাগল তুমি হয়ে রাগের মাথায় মা আইসা দুইটা কথা কইছে, এই নিয়ে ধইরা বইসা আছো, তাই না? শোনো, সন্তানরা যদি ভুল করে বাপ মা দুইটা কথা কইবই, এতে রাগের কি আছে গত? আর আমার মনে হয় না সে আমাকে উপরে খুব একটা রাগ কইরা, তাইলে আমাকে ওই জায়গায় আইতো না, আর আজকের দিনের কথা কইতো না। তাই রাগটা ভুইলা যাও, রেডি হও, অন যামু আমরা। আর আমি খুব ভালো কইরাই জানি তুমি তোমার আব্বারে খুব ভালোবাসো। তোমার মায়ের উপর রাগ করে আমি চামু না যে তুমি তোমার বাপরে কষ্ট দাও। মৃত বাপরে যদি কষ্ট দিতে চাও, এই জায়গা আমার আর বলার কিছু নাই। বাহ, সবাই বসে গেছে। মা,
আপনার এই ছোট লোক চাষা জামাইয়ের সাথে এক টেবিলে বসে খাওয়া আমার পক্ষে সম্ভব না। আপনার কোনো মান সম্মান না থাকতে পারে, কিন্তু আমার মান সম্মান আছে, সমাজে আমার একটা নাম ডাক আছে। আমার অফিসে যারা পিয়নের কাজ করে না, তারাও আপনার এই বড় জামাইয়ের চেয়ে বেশি শিক্ষিত। তারা তো আমার সাথে খেতে বসে তো দূরের কথা, আমার সাথে এক টেবিলে বসে খাবে সেই কথা কখনো তারা কল্পনাও করতে পারে না। আরে তোমাকে আমি বলছি, তোমার এই আপা আর এই দুলাভাই যখন এই বাড়িতে থাকবে তখন আমাকে এই বাড়িতে আনবে না। এই বাড়িতে আমাকে কেন এনেছো? ভালো কথা, তুমি থাকো, আমি চলে যাচ্ছি। বাবা তুমি যাবা কেন? যেতে হলে এই চাষা এই কৃষকটা যাবে। তুমি জানো সকাল থেকে আমি নিজে হাতে বাজার করে তোমার জন্য খেতে খুঁটে আমি রান্না করছি, তোমাকে আমি খাওয়াবো বলে। তুমি কত বড় অফিসার ভাবা যায়? আরে তোমাকে আপ্যায়ন করো তো ভাগ্যের ব্যাপার। তোমাকে আমি আপ্যায়ন করবো না তা কি করে হয়? তোমার জন্য আমি মানুষের সাথে বুক ফুলিয়ে কথা বলতে পারি যে আমার ছোট মেয়ের জামাই একজন অফিসার, আর বড় ডাইনি নিয়ে তুমি কিচ্ছু বলতে পারি না। সব সময় আমি ভয়ে ভয়ে থাকি কে কখন আমাকে কোথায় অপমান করে। তাই তোমাকে বলছি তুমি কেন যাবে? যেতে হলে এই চাষাটায় যাবে। আর মায়া তোকে আমি কতবার বলছি আমাদের সাথে এক টেবিলে খেতে বসিস না। ওদের যদি খেতে হয় তোরা ঘরে বসে খাবি, আমাদের সাথে আসিস না। কেন মা, তোর ছোট জামাইয়ের যদি এই বাড়িতে ডাইনিং টেবিলে বসে খাওয়ার অধিকার থাকে, তেমনি আমার স্বামীরও আছে। কারণ আমার স্বামী এই বাড়ির বড় জামাই, আর আমরা তো নিজে ইচ্ছা এই বাড়িতে আসি নাই। তোমরা গিয়ে আমাকে দাওয়াত করে তারপরে এই বাড়িতে আন। এখন কেন তাইলে আমার স্বামী ডাইনিং টেবিলে বসে খাওয়ার অধিকার রাখে না? কেন তোমরা সবাই মিলে আমার স্বামীর অপমান করতে? আপু, তুমি তোমার এই অশিক্ষিত খ্যাত জামাইয়ের সাথে আমার জামাইয়ের তুলনা করছো? তুমি জানো ও কতটা শিক্ষিত, ওর কতগুলো ডিগ্রি আছে, তাছাড়া ও কত টাকা বেতন পায় তোমার সাথে ধারণারও বাইরে বলে দিলাম। শোন, তোর স্বামী কত টাকা ইনকাম করে, তোর স্বামীর কত ডিগ্রি আছে, এটা না আমার জানার কোনো দরকার নেই। এটা জানি না আমার কোনো লাভও নাই। আমার স্বামীর যা আছে তাতে আমি সন্তুষ্ট। আর হ্যাঁ, তোর স্বামীর এই বাড়িতে যতটুকু অধিকার আছে ঠিক ততটুকু অধিকার কিন্তু আমার স্বামীরও আছে। এটা বুঝা দেয়। তুই কি বললি? কি বললি এটা? তুই হীরার সাথে কয়লার তুলনা করলি? আরে কয়লা যতই ধুস না কেন ওই কয়লাই থাকবো, কোনোদিনও হীরা হইতে পারবো না। আরে তুই আমার ছোট মেয়ের জামার সাথে তোর জামার তুলনা করতেছিস? আমার ছোট মেয়ের জামার যে মূল্য আছে তোর জামার কি তাই আছে? আর তাছাড়া আমি তোর জামাইকে তো ইনভাইট করিনি। তোর বাবার মৃত্যুবার্ষিকী আমি তোকে আসতে বলছি, তোর সাথে সাথে লেঙ্গুর গুটিয়া তোর জামাই চলে আসবো চাষা, এটা তো আমি জানতাম না। তাই আমি ভালোই ভালোই বলছি তোরা এখান থেকে চলে যা। আমরা খাবারের পরে তোরা এখানে আসবি, আর যদি তা না করিস আমরা চলে যাই, তোরা থাক। আরে আপনারা উঠা যাইবেন কেন? আপনারা বসে খান। আমি আসলে ভুল করে এই জায়গায় এসে খাইতে বসতে চাইছিলাম। আর তোমার আমি কত করে কইছি কত, সবার সাথে আমি বসে খাইতে চাই না, আমি আলাদা ভাবে খামো। তুমি আমায় আলাদা খাইতে দিও। আপনারা খাল, আমি চাই। কি কেমন দিলাম? তোমাদের বাড়িতে আসার আগে আমি তোমাকে বলছিলাম না যে তোমাদের বাড়িতে আসার পরে তোমার ওই ছোট লোক কৃষক দুলাভাইটাকে এমন শিক্ষা দিব যাতে সে কখনো আমার দিকে চোখ তুলে তাকাতে। কি ভাবছে বড় লোকের মেয়ে মানে তোমার বোনকে বিয়ে করবে, আর এই বাড়ির সম্পত্তি যা কিছু আছে সবকিছু তার নামে লিখে দেবে? আমি শিপু কি জিনিস সেটা তো সে জানে না, সেটা আমি কখনোই হতে দেব না। তোমার মায়ের সাথে ওর এমন গিট্টু লাগাবো তোমার মা নিজে বাধ্য হয়ে ওকে বাড়ি থেকে বের করে দিবে, আর তোমার মা যত সম্পত্তি আমার নামে লিখে দিবে। আরে বাহ, আমার জামাইয়ের তো অনেক বুদ্ধি। কিন্তু একটা কথা বলো তো, আমার মা তার সব সম্পত্তি তোমার নামে কেন লিখে দেবে? আমি ওনার মেয়ে, তার সব সম্পত্তি তো আমাকে লিখে দেওয়া উচিত। এই পাগলটাকে এখন খেপানো যাবে না। একবার সম্পত্তিটা হাতে পেয়ে যায় তারপর এই পাগলটাকে আমার জীবন থেকে একেবারে সরিয়ে দিব, আর তখন আমি আমার স্বপ্নের রানীকে নিয়ে সংসার শুরু করব। আমি তো শুধু তাকে বিয়ে করেছি তাদের এই সম্পত্তি আমার করে নেওয়ার জন্য। আগে সম্পত্তিটা নিয়ে নেই,
তারপরে দেখবি আমি কি জিনিস। তোর মতো অহংকারী পাগলকে আমি কেন বিয়ে করেছি। এই চুপ করে আছো কেন? কি ভাবছো তুমি? আরে না, কি ভাববো, আমি তো তোমাকে কথার কথা বলছি। আসলে দেখো, তোমার নামে লিখে দেওয়া মানেই তো আমার নামে লিখে দেওয়া। তোমার আর আমার সম্পত্তি তো আলাদা না, কারণ তুমিই তো আমার সব। কি ব্যাপার, তুমি অহনো মন খারাপ করে বসে আছো? ও বুঝতে পারছি না, দুপুরের বিষয়টা তুমি ঠিকঠাক মাইনে নিতে পারতেছো না, তাই না? আচ্ছা, মা আর শিবু তো ঠিক কথা কইছে, তাই না? আমি তো অশিক্ষিত, তারা কত শিক্ষিত, বড় অফিসার, চাকরি করে। তাগো লগে কি আমার যায় কত? তার নিচে যারা চাকরি করে সেই শিক্ষিত তো আমি না, আমি হইলাম গ্রামের অশিক্ষিত চাষা। আমার সাথে কি তাগো যায়? তাছাড়া তারা কিন্তু আমার এই বাড়িতে জায়গা দিছে, এটা কম কি কও তো? তোমার কি লাজ লজ্জা বলতে কোনো কিছু নাই? আমার মা আর ওরা মিলা তোমার এত অপমান করতেছে, তারপরে তুমি এই জায়গায় কিসে আসে পড়ে আস? আমার কত করে কইলাম চলো আমরা এখান থেকে চলে যাই, কিন্তু না, তুমি তো আমার কোনো কথাই শুনতেছো না। তোমার বাড়িতে যা আছে সেইটা নিয়েই তো আমরা সুখে আছি, আমরা সুখে থাকতে পারবো, তাই না? তারপরে কিসের আসে এখানে পড়ে আসো? আর আমার জানা মতে তুমি অশিক্ষিত কৃষক হইলেও তোমার তো জমি জমা কম নাই, তারপরে কোন দুঃখে তুমি এই বাড়িতে চাকরের মতো পড়ে থাকবা? তুমি ঠিক কথা কইছো, আমি অশিক্ষিত হইলেও আমার জমি জমার অভাব নেই, কিন্তু আমার বাড়িতে না একটা জিনিসের খুব অভাব, এই জন্যই আমি এই বাড়িতে পড়ে আছি। শুনি কি এমন জিনিস যেটার জন্য তুমি এইভাবে অপমানিত হয়ে পড়ে আছো? সেইটা হইতেছে মায়ের ভালোবাসা। ছোটবেলা থেকে মায়ের ভালোবাসা পাই নাই, মায়ের আদর কি জিনিস সেটা জানি না। জীবনে মা ডাকার খুব শখ আছিল, যখন শুনতাম বন্ধু বান্ধবরা মা কয়ে ডাক দিত, তখন ভাবতাম আমিও যদি কাউরে মা কয়ে ডাকতে পারতে পারে। বিয়ে করার পর চিন্তা করছিলাম যে তোমার মাই আমার মা হইব, তাই তো মা কয়ে ডাকতাম, এখনো ডাকি। এই যে আমার তো মা নাই, তোমার মারে যে মা কয়ে ডাকি, এটাই কম কি কত? তাই বলে তুমি আমার মারে মা বলে ডাকার জন্য এত কিছু সহ্য করে হইলো এখানে থাকবা? করুক অপমান, তাতে আমার কিচ্ছু যায় আসে। এই অপমানের মাঝে আমি ভালোবাসা খুঁজি। আচ্ছা, অনেক রাইত হয়ে গেছে, আর কথা বাড়ানো তো, ঘুমায় পড়ো, সকালে উঠতে হইব। শুভ। মায়া, মায়া, মায়া কই তুমি? এইদিকে আসো, দেখো কি নিয়ে আইছি। মায়া, ও মায়া। তাই না, এই শালা অশিক্ষিত ছোট লোকের বাচ্চার জন্য একটু শান্তিতে ঘুমাইতে পারবো না। বাড়ির মধ্যে এসে সারের মতো চিল্লাইতেছে। এই শালারে যদি আজকে উচিত শিক্ষা না দেই না, আমার নাম শিবু না। চল নমস্কার। গেল কই? কি ব্যাপার দুলা ভাই, এরকম ষাঁড়ের মতো চিল্লাচিল্লি করছেন কেন? আর কি এমন হীরা মুক্তা নিয়ে এসেছেন যার জন্য সকাল সকাল এভাবে চিল্লাতে হচ্ছে? কি যে কও শালিকা, হীরা মুক্তা আনার ক্ষমতা কি আমার আছে? হীরা মুক্তা আনার ক্ষমতা থাকলে তো কবেই আইনা দিতাম। যেটা আনার ক্ষমতা আছে ওইটাই নিয়ে আইছি। এই দেখো কত বড় মাছ, তো শহরে থাকে। শিবু তো আর কোনোদিন এই যে নদীর মাছ দেয় নাই, এত বড় মাছ তো আর দেখতে পারে নাই। তাই ভাবলাম মাছটা ধইরা নিয়ে আইলে বাসায় সুন্দর করে রান্না করলে সবাই ভালোভাবে খাইতে পারবো। আপনার এই নদীর তাজা মাছ আপনিই খান, আমার হাজবেন্ড আপনার তাজা মাছ খাওয়ার জন্য বসে নেই, বুঝতে পেরেছেন? আহা, বাদ দাও তো। দুলা ভাই কষ্ট করে আমাদের জন্য ফিশ নিয়ে এসেছে, এখন যদি তাকে এভাবে আমরা কথা বলি সে কষ্ট পাবে না বলো তো? আচ্ছা ঠিক আছে দুলা ভাই, এই ফিশ নিয়ে এসেছেন, ভালো করেছেন। আমরা আজকে লাঞ্চের সময় মজা করে ফিশ ফ্রাই খাবো। আরে শিবু, তুমি বুঝতে পারতেছো না, আমি তোমাকে লইগা ফিশ কিসের জন্য আনবো? আমি তো নদীর তাজা মাছ নিয়ে আইছি, এইটা ভাজি করে খাইতে খুব মজা হইব। ও দুলা ভাই, তার মানে আপনি আমাদের জন্য ফিশ আনেননি, মাছ এনেছেন? আমার না দুলা ভাই আজকে খুব ফিশ খেতে ইচ্ছা করছে। তুমি যে ফিশ কইতেছো, এটা কই পাওয়া যায় এটা তো আমি জানি না। আরে নাম দাও তো, আমি কোনোদিন শুনিনি। রাবিশ কোথাকার, কোথা থেকে যে এলো এরা? রাবিশ কি কোনো নতুন মাছের নাম নাকি? শিবু, মনি, কি হইতাছে এখানে? হ্যাঁ, মানুষটা তোকে সম্পর্কে বড়, এরা ভুলা যাইস না, সম্মান করতে শেখ।
মানতাসি মানুষটা কোনো ইংরেজি জানে না, কইতে পারে না, বুঝেও না। তাই বলে ওর দুর্বলতার সুযোগ নিয়ে তোরা দুইজনে মিলে ওরে গালাগালি করবি, এই অধিকার তোকে কেডা দিছে? আরে মায়া, তুমি ওকে বকতাছো কিসের জন্য? আচ্ছা, ওগো কাছ থেকে তো আমি ওই ইংরেজি মাছের নাম শিখতাছি। আমি তো বাংলা মাছের নাম জানি, কিন্তু ইংরেজি মাছের নাম তো জানি না। এর জন্য একটু শিক্ষা নেই আর কি। আরে বাবা রে বাবা, আমি তোমারে কেমনে বুঝাই? এই মানুষ দুইটা না তোমারে দুই চোখে দেখতে পারে না, এই জন্য তোমারে একা পাইয়া মাছের নাম কইয়া তোমারে ওরা গালাগালি করতেছে। রাবিশ কোনো মাছের নাম না, রাবিশ মানে একটা গালি দেওয়া, রাবিশ মানে আবর্জনা। ওরা তোমারে আবর্জনার সাথে তুলনা কইরা গালাগালি করতেছে। তোর অশিক্ষিত ঘরের অশিক্ষিত জামাইটা না এটাও জানে না যে মাছকেই ফিশ বলে। কি সব উল্টাপাল্টা কথা বলছে। চলো। বউ, আচ্ছা থাক গা, ও কথা কিছু মনে পড়লো না। আমিও কিন্তু ও কথা কিছু মনে করি না, কারণ ওরা তো ছোট মানুষ। ওই একটু খানিক মজা করছে আমার লাগে, আমিও তো একটু মজা করে কথা কয়ে দিলাম। যাই হোক শোনো, এই যে দাও, নদীর মাছ দিয়ে আইছি। কোন রবিন? এই আমি রবিন টবিন কাউরে চিনি না, একদম ভালো না। আরে খালাম্মা, আমি আপনার বড় মেয়ে জামাই রবি স্যার আছে না, হ্যাঁ কথা কইতাছি। আপনি আমি চিনছি, আপনি যে এর শাশুড়ি। আসলে এর মুখে কত শুনছি আপনার কথা, কত শোনা শুনছি। এই ছেলে, তুমি কি পাগল হইছো? একজন কৃষক কি কখনো স্যার হয়? এই তোমার মুখে আমি প্রথম শুনলাম যে কৃষককে স্যার বলা যায়। আরে আপনি সব কি কইতাছেন খালাম্মা? উনি তো কোনো কৃষকের কাম করে না, উনি তো এই শহরের ফোন আইছে। হ্যাঁ হ্যালো, এ কি? হ্যাঁ আমি আইতেছি। কি খালাম্মা পরে কত আপনার লগে। রাইট মা। আরে কি ব্যাপার, রিকশালা কি বলতে গেছে না, থাইমা গেল, ভাড়াটাও নিল না, কিছুই তো বুঝলাম না। আমার মনে হয় কি রিকশালার মাথায় গন্ডগোল আছে। তাহলে কৃষক কি কখনো স্যার হয়? আল্লাহ জানে, সকাল সকাল পাগলের পাল্লায় পড়লাম, যত সব। দেখছো তোমার ওই অশিক্ষিত ছোট লোক দুলাভাইয়ের কাজ, মাছকে যে ফিশ বলে এটা যে জানে না, সেই অশিক্ষিতর সাথে তোমার বোন তুলনা করতে আসছে আমাকে। আর অশিক্ষিত হলে কি হবে, কিভাবে মানুষকে পটানো যায়, কিভাবে মানুষের মন জয় করতে হয়, এটা কিন্তু ভালো করেই জানে। দেখছো কত বড় একটা মাছ কিনে আনছে আমাদের মন জয় করার জন্য, যাতে আমরা মাছের লোভে সবাই ওর ভক্ত হয়ে যাই। এই জন্যই তো আমি ওকে ঠিক জায়গা মতো অপমান করে দিয়েছি। আমার বোনের চোখে যদি এক ফুটাও লজ্জা শরম থেকে থাকে না, এরপর থেকে আমাদের সামনে আর কখনো ওর হাজবেন্ডকে নিয়ে এত বড় বড় কথা বলবে না, বুঝতে পেরেছো? কি ব্যাপার মায়া, আজকে তো আমি বাজার থেকে এত বড় মাছের মাথা আনি নাই, তাহলে তুই মাছের মাথা কোথায় পেলি? তাছাড়া মাথাটা তো দেখে মনে হচ্ছে টাটকা মাছের মাথা। জানিস, আমার অনেক দিনের ইচ্ছা ছিল নদীর টাটকা মাছের মাথা খাবো, তো আমরা কোথাও পাচ্ছিলাম না। কিন্তু মায়া, তুই এই মাছের মাথা কোথায় পেলি? নিশ্চয় বাবাজি তুমি এনেছো। তুমি ছাড়া এই মাছের মাথা কে আনবে? আর আমার এত বড় মাছের মাথা আনার সামর্থ্য আছে? মা, এই মাছটা তোমার শিক্ষিত ছোট জামাই আনে নাই, এই মাছটা আনছে তোমার অশিক্ষিত কৃষক জামাই। তোমার ছোট জামাইয়ের এত সময় কই কত যে ভোর সকালে উইঠা নদীর পাশে গিয়া বসে থাকবো, কখন এত বড় একটা মাছ ধরতে পারবো আর তোমার জন্য নিয়ে আসবো? বা তোমার মনে আছে তুমি একদিন আমার কইছিলা যে নদীর বড় মাছ খাইতে ইচ্ছা করতেছে তোমার, ঠিক ওই কথাটা আমি ওরে কইছিলাম। আর তারপর থেকে ও প্রত্যেক দিন ভোর সকালে উইঠা নদীর পাশে গিয়া বসে থাকতো যে কবে ও বড় মাছ ধরতে পারবো আর তোমার জন্য আনতে পারবো। ভাগ্য খারাপ আছিল তাই এতদিন মাছ পায় নাই, আজকে মাছ পাইছে তাই তোমার জন্য আনছে। আর আমারে কইছে এই মাছটা যেন সুস্বাদু ভাবে রান্না করে মাছের মাথাটা তোমারই দেওয়া হয়। মা, হয়েছে কি জানো, মানুষটা কৃষক হইতে পারে, গরিব হইতে পারে, কিন্তু মানুষটার মন এত বড়। দেখেছো মা, তোমার বড় মেয়ের কাহিনী দেখেছো? ও তার হাজবেন্ডকে বড় করতে যে আমার হাজবেন্ডকে তোমার সামনে ছোট করছে। আচ্ছা মা, তুমি আমাকে একটা কথা বলো, তোমার এই অশিক্ষিত বড় জামাইয়ের মতো আমার জামাইয়ের কি খেয়ে দিয়ে কোনো কাজ নেই যে একটা নদীর পাড়ে যে সারাদিন মাছ ধরার জন্য বসে থাকবে? ও তো অনেক কাজ করে, ওর এত সময় নেই, বুঝতে পেরেছো? মাঝে মাঝে তো আমারই খবর নিতে ভুলে যায়। আচ্ছা বাদ দাও তো, আপার কথা বাদ দাও, আপাকে একটু তার জামাইয়ের প্রশংসাটা করতে দাও, কারণ আপা তো তার জামাইয়ের প্রশংসা করার কোনো কারণই খুঁজে পায় না। আজকে একটা মাছের মাথার উছিলায় একটু প্রশংসা করতেছে, করতে দাও, আমি কিছু মনে করি নাই, কারণ আমি তো জানি, তাই না মা?
ব্যাপার শিবু, তুমি এখানে এভাবে বসে আছো কেন? বসে থাকবো না তো কি করবো? হ্যাঁ, এই সামান্য 2 টাকার মাছের জন্য তোমার বোন আমার শাশুড়ি আম্মার সামনে আমাকে যেভাবে অপমান করলো, তোমরা সবাই দাঁড়ায় তাকায় তাকায় দেখলা, কেউ তো কোনো প্রতিবাদ করলা না। তুমি তোমার বোনের কাছ থেকে কিছু শিখো, কিভাবে সামান্য 2 টাকায় স্বামীর সম্মান বাড়ানো যায়। তুমি কি জীবনে কোনোদিন আমার সম্মান বাড়ানোর কথা ভাবছো? ভাবো নাই তো। আর উল্টা কি করছো, আমার টাকা খাওয়ার ধান্দা করছো। তুমি সামান্য কিছু টাকার জন্য আমার সাথে এমন ব্যবহার করতে পারলে? হ্যাঁ, করতেছি। তোমার বোন তোমার মায়ের সামনে আমাকে এতগুলো কথা শোনালে, আমাকে এইভাবে অপমান করলো। ওই তোমরা তো সবাই দাঁড়ায় দাঁড়ায় দেখলা, কেউ তো কোনো প্রতিবাদ করলো না। কেউ প্রতিবাদ করছো? আর সবচেয়ে বড় কথা কি জানো, তুমি আমাকে কখনো ভালোই বাসো না। আর যদি ভালোবাসতা, আমার এই অপমান সহ্য করতো না, প্রতিবাদ করতো। শোনো, তুমি কান্নাকাটি করো না। আমার মায়ের কাছে যে মাছ দিয়ে দুলাভাই ভালো হতে চেয়েছে না, সেই মাছ দিয়ে ওকে আমি খারাপ বানিয়ে ছাড়বো। আমার মা নিজ হাতে দুলাভাইকে ঘাড় ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দিবে। কি বলো, সেটা কিভাবে? তুমি শুধু আমার সাথে চলো, বাকিটা আমি বুঝে নিব। তুমি তো এতদিন ধরে আমাকে খুব বোকা ভাবতে, আজকে তুমি দেখতে পাবে তোমার এই বোকা বউ তার মাথায় কত বুদ্ধি নিয়ে চলে। আসো। মা, তুমি কি ঘুমিয়ে গেছো? কি হয়েছে? এই দরজা ধাক্কাচ্ছিস কেন? কোনো কিছু বলা থেকে ভিতরে যেতি, দরজা খোলা ছিল তো। কি হয়েছে বলবি তো আমাকে। তুমি এখানে আরামসে ঘুমাচ্ছ, আর ওইদিকে তোমার অশিক্ষিত জামাই তোমার মান সম্মানে 12টা বাজিয়ে দিচ্ছে। ও পুরো গ্রামে বলে বেড়াচ্ছে যে ও নাকি তোমার সব খরচ চালায়, আর তোমার সব খরচ চালানোর জন্য তুমি ওকে ইচ্ছে করে এই বাসায় রেখে দিয়েছো, ওকে অন্য কোথাও যেতে দিচ্ছ না। ও তোমার জন্য প্রত্যেকদিন হাজার হাজার টাকার বাজার করে, বড় মাছ মাংস যা কিছু তোমার প্রয়োজন সব কিছু এই বাড়িতে এনে তোমার জন্য হাজির করে। আর ও যদি এই বাড়িতে না থাকে, তুমি না খেয়ে মরে যাবে। এ কারণে তুমি ওকে এই বাড়ি থেকে যেতে দিচ্ছ না। ও তোমার এখানে এমনি এমনি থাকে না, বুঝতে পেরেছো? তোমার কথা ভেবে থুতু ফেলছে। তুই এসব কি বলতেছস? ওই অশিক্ষিত ছোট লোক কৃষক আমার নামে বদনাম করে বেড়াচ্ছে, তুই সত্যি বলতেছস? সত্যি না হলে কি মিথ্যা? আচ্ছা মা, একটা কথা বলো তো, তোমার কাছে মিথ্যা বলে আমার কি লাভ? তুমি যদি আমাকে বিশ্বাস না করো, তাহলে তোমার জামাইকে জিজ্ঞেস করো, ও আমার সাথেই ছিল। হ্যাঁ মা, এই কথাটা আমি অনেক আগে শুনছি। আপনাকেও বলতে চাইছিলাম, কিন্তু আপনাকে বললে আপনি কি না কি মনে করেন, এই জন্য বলি নাই। আজকেও কি করছে জানেন? এই যে একটা মাছ কিনছে না, মাছটা কি না পুরা গ্রাম ঘুরছে, ঘুইরা পুরা গ্রামবাসী সবাইরে বলছে এই মাছ নাকি আপনার জন্য সে কিনা আনছে। কি ওই অশিক্ষিত ছোট লোক আমার নামে তলে তলে বদনাম করে বেড়াচ্ছে? ওকে যদি এই বাড়ির থেকে আমি জুতা পিটা করে বের না করছি, তাহলে আমার নামও দুলারি বেগম না। যা হবার কাল হবে। এখন যা, শুইতে যা, আমি গেলাম। যা। কি কেমন দিলাম? কেমন আবার দিবে? আমার বউ তো 100-তে 100। চলো ঘুমাতে যাই। এই নাও তোমার ভাড়া। স্যার, একটা কথা কইতাম যদি রাগ না করেন। আরে রাগ করার কি আছে? তোমার মনে যা আসে তুমি সেইটাই কও। আমি জানি তুমি এমন কোনো কথা কইবা না যাতে আমি রাগ। আসলে হয়েছে কি স্যার, ওই দিন আপনার শাশুড়ি লগে দেখা হইলো, তো আমার ইচ্ছাতে উঠছিল। তবে ওই দিন আপনার কথা আমি ওনারে কইছি, কিন্তু উনি তো কইলো আপনার নাকি উনি চিনে না। উনি এমন একটা ভাব দিল যে আপনারা আসলে উনি চিনে না। আর তাছাড়া আমি তো সবসময় আপনার স্যার বইলাই ডাকি, ওনার কাছে যখন আমি আপনার স্যার বইলা সম্বোধন করলাম, উনি আমারে যাতাও কইছে। কি কইছে শুনবেন? উনি কয় আপনি নাকি কোনো স্যার না, আপনি নাকি একটা কৃষক। আচ্ছা স্যার, আমি মানে ব্যাপারটা বুঝলাম না, আপনি তো কোনো কৃষক না, আপনি তো ও স্যার কি ভাবতেছেন? আরে না, ভাবতাছি যে তুমি যেটা চিন্তা করতেছো তেমন কিছুই না। আমার শাশুড়ি তো অনেক মজার মানুষ, সবার সাথে মজা করতে খুব পছন্দ করে। আরে মাঝে মধ্যে তো আমাকে লগেই মজা করে, মনে করে এরকম মজা করে। আমরা গেছি, যাওয়ার পরে কইতে যাই তোমরা কারা, তোমরা এই জায়গায় আইছো কিসের জন্য, চলে যাও। পরবর্তীতে আমরা যখন একটু মন খারাপ করি তখন একা একা হাইসা উঠ, তখন কয় যে আরে আমি তো মজা কইরা কথা কইলাম। এই আর কি, তুমি ভুল বুঝতেছো, বুঝছো? আমার শাশুড়ি অনেক ভালো মানুষ, আমাকে অনেক ভালোবাসে। এই শোনো, আমি তাহলে যাই। আমার শাশুড়ি আবার আমার না দেখলে মন খারাপ করবো। আমি যাই। হ্যাঁ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।
এই কি ব্যাপার, তুমি এত রাইতে ব্যাগ গুছাইতেছো কেন, শাড়ি কাপড় গুছাইতেছো? কি হয়েছে সেটা আমার মুখ থেকে শুনুন। আমার মা আপনাকে আর ঘর জামাই হিসেবে এখানে রাখতে পারবে না। অনেকদিন তো হলো, এবার এখান থেকে যান। আপনাদের জন্য আমার মায়ের অনেক মান সম্মান হানি হচ্ছে, তাই আপনাদের বলেছেন এক্ষুনি এই বাসা থেকে চলে যেতে। কিন্তু হঠাৎ করে আমাকে বাড়ি থেকে চলে যেতে বললো কেন? হঠাৎ করে? হঠাৎ করে কোথায়? আমার মা তো অনেকদিন ধরেই আপনাকে এই বাড়ি থেকে চলে যেতে বলছিল, কিন্তু আপনার না চোখে লজ্জা শরম বলতে কিচ্ছু নেই, এই জন্য এখনো এই বাড়িতে পড়ে রয়েছেন। আপনার জায়গায় যদি আমার হাজবেন্ড হতো না, তাহলে এক মুহূর্ত আর এই বাড়িতে থাকতো না। হয়েছে হয়েছে তোমার অপমানিত হওয়া, নাকি এই জায়গায় দাঁড়িয়ে দাঁড়িয়ে তুমি আরো অপমানিত হবা? নিজের আত্মসম্মান যদি থাকে তাহলে এখনো সময় আছে, আমার নিয়ে এই বাড়ি থেকে চলো, আমরা চলে যাই। ও মা গো, মা, মা, ও বাবা, আমি চোখে কিছু দেখতে পাইতেছি না। তোরা কই, তোরা কই? কি হয়েছে মা, কি হয়েছে? মামা কি হচ্ছে? আমি চোখে কিচ্ছু দেখতে পাইতেছি না মা। আহ, আহ। আরে এত কথা বলার সময় নেই, মাকে নিয়ে তাড়াতাড়ি হাসপাতালে যেতে হবে। ধরো সবাই, ধরো ধরো। মা আসলে অনেকদিন হলো আপনি তো ব্যবসার খোঁজ খবর নিতে পারতেছেন না। আমাদের দোকানে বড় একটা মালের অর্ডার আসছে, যেহেতু আপনি এই দোকানের মালিক, তাই এই অর্ডারটা নিতে হলে আপনার একটা সাইন লাগবে। আর এই অর্ডারটা যদি আমরা পাওয়া যায়, আমাদের ব্যবসার অনেক উন্নতি হয়ে যাবে। আর মা, আপনি তো আমাকে নিজের ছেলের মতোই দেখেন, তাছাড়া আপনার এই বিপদের সময় পাশে দাঁড়ানো এটা আমার দায়িত্ব আমি মনে করি। সেটা আমি জানি বাবা, তুমি আসো বলেই তো আমি একটু শান্তিতে আছি। দা বাবা, কোথায় সই করতে হবে আমি সই করে দিতেছি। এই যে মা, এই যে এইখানে। খবরদার, আপনি এই জায়গায় সই করবেন না, এটা কোনো দোকানের কাগজ না। এই কাগজটা হইতেছে এই সমস্ত সম্পত্তির দলিল। মা দেখছেন আপনার এই গরিব চাষা অশিক্ষিত জামাইয়ের কাহিনী? ওই যে মূর্খ মূর্খ এটা জানতাম, এতটা গন্ড মূর্খ এটা তো জানতাম না। এই অর্ডারের কাগজটাকে বলতেছে এটা নাকি জমির দলিল। এই অশিক্ষিত ছোট লোক, তুই কি আমার ছোট জামার থেকে বেশি লেখাপড়া জানিস? হ্যাঁ, নিজের নামটা তো ঠিক মতো সই করতে পারিস না, আবার বড় বড় কথা বলতে আসিস। আর আমার ছোট জামাই কেন আমার জায়গা জমিনের দলিলে সই করাবে? আর এটা তো আমার ব্যবসার অর্ডারের কাগজ। আমি আপনার কথা মানতাছি যে আমি অশিক্ষিত, গ্রামের মানুষ, পড়াশোনা জানি না, কিন্তু এতটুকু তো জানি কোনটা জমির দলিল আর কোনটা অর্ডারের কাগজ। মা দেখছেন আপনার এই জামাইয়ের কাহিনী? ও আমাকে লোভী মনে করতেছে, ওর মতো মনে করতেছে। না না মা, এই অপমান আমি মাইনে নিতে পারবো না। এত কিছুর পরেও আমি এই বাড়িতে আর থাকতে চাই না মা। আমি চাইছিলাম এই বিপদের সময় আপনার পাশে দাঁড়াতে, কিন্তু এখন আমার পক্ষে আর সম্ভব না। আরে ছোট জামাই, তুমি এইসব কি বলতেছো? আরে এই ছোট লোকের বাচ্চা, তোর কি করে সাহস হয় আমার ছোট জামাইকে এইভাবে অপমান করতে? এই এই তোকে জিজ্ঞেস করে আমি ওকে সাইন করে দিব? দাও তো বাবা, কোথায় সই করতে হবে আমি সই করে দিচ্ছি। খালাম্মা, আপনি বারবার কারা অশিক্ষিত কইতাছেন? এই রবিন স্যার রে, আপনি জানেন রবিন স্যার কে? আর কুইং, তুই এখানে কেন? তুই যা কি করতেছ? হ্যাঁ স্যার, আমি এই জায়গায় আসলে হয়েছি কি, ওই বাড়িতে একটা সিডি আইছিল, এটা আপনি দেবার লেগে আইছিলাম, কিন্তু আয়া নিজের কানে যা শুনলাম আমার তো মাথায় কাজ করতেছে না। এরা সবাই আপনার অশিক্ষিত কইতাছে। আরে আপনি যদি অশিক্ষিত হন তাহলে আমি শিক্ষিতটা কারে যাইকুম? আর হেরা তো জানে না আপনার বাবার যে টাকা পয়সা আছে, এই টাকা পয়সা দিয়ে তো এই পরিবারে 100 বার কিনা যায়। করিম, এক কাম কর, কাগজটা দিয়ে জায়গাতে যা, কারণ এটা আমাকে পারিবারিক বিষয়। এই বিষয় নিয়ে নাক না গলানোই ভালো। ঠিক আছে স্যার, আপনি যেহেতু কইতাছেন তাহলে আর কি করার, জায়গা মেল সিডি। করিম ভাই খারান, আপনি কোথাও যাইবেন না। আচ্ছা, আপনি কি কইলেন এইটা? তোর বাবার যা আছে তা দিয়ে আমাগো 100টা পরিবার কেনা যাইবো, আর আপনি তো এইটাও কইলেন যে ও নাকি ফার্স্ট ক্লাস ছাত্র। এসবের মানে কি? ম্যাডাম, আপনি জানেন না? আরে আমাকে রবিন স্যার তো লন্ডনে বড় বিশ্ববিদ্যালয় থেকে ল নিয়ে পড়া ফার্স্ট ক্লাস হয়েছে।
তাছাড়া রবিন স্যারের বাবা তো এই শহরের একটা বড় বিজনেসম্যান, আসলাম শিকদার ওনার বাবার নাম। এই ছোট লোক রিক্সা চালকের বাচ্চা, তোর কি মাথা ঠিক আছে? আর তুই জানোস আসলাম শিকদারকে? আর তুই বলতেছস এই ছোট লোক চাষা নাকি আসলাম শিকদারের ছেলে? এই তুই পাবনা থেকে কবে ছাড়া পাইছস? তোর কি মাথা ঠিক আছে? তুই কি জানোস আসলাম শিকদারকে? হ্যাঁ জানে, খুব ভালো করেই জানে আসলাম শিকদারকে। আসলাম শিকদার 100 টাকা ইনকাম করে 1000 টাকার ফুটানি দেখায় না। আর আমি আসলাম শিকদারের একমাত্র উত্তরাধিকারী, রবিন শিকদার। কি? কেন বিশ্বাস হচ্ছে না? ওকে, দিস ইজ মাই আইডি কার্ড। আসলেই তো করিম ভাই তো একদম ঠিক কথা কইছে। রবিন, তুমি এত বড় পরিবারের একটা পোলা হইয়া এতদিন আমার কাছে তোমার সব পরিচয় লুকায় গেছো। আর মা, রবিন একদম ঠিক কথা কইছে। এইটা কিন্তু কোনো অর্ডারের কাগজ না, এইটা হইতাছে আমাগো জায়গা সম্পত্তি যা আছে ওইটার দলিল। এই দলিলে যদি একবার তোমারে দিয়া তোমার ছোট জামাই সিগনেচার করাইতে পারতো না, তাহলে এই জায়গা সম্পত্তি যা আছে সবকিছু তোমার ছোট জামাই। আপু, তুমি সব কি বলছো? পাগল হয়ে গেছো নাকি? আমি যা কইতাছি একদম ঠিক কইতাছি। তুই তো জানোস আমি একজন আইনজীবী, আমি এইসব সম্পর্কে খুব ভালো করেই জানি। আমার মুখের কথা যদি বিশ্বাস না হয় তাহলে তুই নিজে চোখে দেখ। মা, আপু যা বলছে সবকিছু সত্যি বলছে? তুমি তোমার সব সম্পত্তি তোমার ছোট জামাইয়ের নামে লিখে দিচ্ছ কেন? আমি তোমার মেয়ে, এই সম্পত্তির ভাগ আমার। মা, মনি একদম ঠিক কথা কইছে। তোমার এই জায়গা সয় সম্পত্তি এসবের প্রতি না আমার কোনো লোক। আমারে যদি দেওয়ানের ইচ্ছা না থাকে তুমি মনিরে দিয়ে দাও না, তবুও বাইরের মানুষের তুমি তোমার সয় সম্পত্তি দিও না, কারণ এই লোকটারে দিয়ে বিশ্বাস নাই। এমনও তো হইতে পারে যে 2 দিন পর এই লোকটা তোমার আর মনিরে বাসা থেকে বের করে দিছে, তখন তোমরা কি করবা? তোরা সবাই যে কি বলতেছিস আমার মাথায় কিচ্ছু ঢুকতেছে না। আরে আমি কেন সম্পত্তি ছোট জামাইকে লিখে দিব? আরে ছোট জামাই তো আমার অর্ডারের কাগজে সই করার জন্য আসছে। তার মানে ছোট জামাই আমার অন্ধত্বের সুযোগ নিয়ে আমার সম্পত্তি লিখে নিতে আসছে? ছি ছোট জামাই, ছি। তোমাকে আমি আমার নিজের জীবনের চেয়ে বেশি বিশ্বাস করতাম, আর তুমি আমার সেই বিশ্বাসে এই মর্যাদা দিলে। তোমার জন্য আমি আমার বড় জামাইকে দিনের পর দিন অপমান করে গেছি। আচ্ছা বড় জামাই বাবাজি, তুমি এত বড় ঘরের ছেলে হয়ে কেন তোমার আসল পরিচয় লুকিয়ে রাখলে? যদি আসল পরিচয় লুকিয়ে না রাখতে তাহলে তোমার কাছে এত অপমানিত হতে হতো না। আসলে মা, আপনার ব্যাপারে মায়ের কাছে আমি সবকিছু শুনেছিলাম। আপনি টাকার অহংকারে এবং শিক্ষার অহংকারে ডুবেছিলেন। কখনো গরিবদেরকে চোখে দেখতে পারতেন না, 2 চোখের বিষ ছিল গরিবরা। তাই আমি চেয়েছিলাম গরিব হয়ে আপনার মেয়েকে বিয়ে করে আপনার অহংকার নষ্ট করতে, চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিতে যে শুধুমাত্র টাকা পয়সা থাকলেই মানুষ হওয়া যায় না। মানুষ হতে গেলে মনুষ্যত্বের প্রয়োজন, যেটা আপনাদের ভেতরে কখনোই ছিল না। ছি শিপুছি, তুমি আমার মায়ের সাথে এমন একটা কাজ করতে পারলে? কেন করেছো তুমি এরকম? আমি মানলাম আমার মায়ের সম্পত্তির উপর আমারও লোভ ছিল, কি এই সম্পত্তি আমি আমার নামে করতে চাইনি। তুমি এরকম বিশ্বাসঘাতকতা আমার সাথে কেন করলে? আসলে তোদের কারোর কোনো দোষ নাই, সব দোষ আমার। আমি যদি বাইরের শিক্ষা না খুঁজতে গিয়ে ভিতরের শিক্ষা খুঁজতাম তাহলে আজকে আমাকে এই দিন দেখতে হতো না। বড় জামাই বাবাজি, তুমি আমাকে মাফ করে দাও বাবা, তুমি আমাকে মাফ করে দাও। আজকে আমি তোমার জন্য পথের ফকির হতে বেশি বেশি বাবা। আর মনি, এক্ষুনি তুই তোর জামাইকে নিয়ে আমার এই বাড়ি থেকে বেরিয়ে যাবে। যা, বেরো। মা, আপনি হচ্ছেন আমাদের মা। সন্তানরা ভুল করবে আর আপনি ক্ষমা করে দিবেন, এটাই স্বাভাবিক। শিবু ভুল করেছে, তাই বলে ওকে বাড়ি থেকে বের করে দিতে হবে এমনটা না। আর আমি আপনাদের কাছে ক্ষমা চাচ্ছি, কারণ এতদিন আমার পরিচয়টা আপনাদের কাছে লুকিয়েছি। কি ব্যাপার মনি, তোরা কি এখনো দাঁড়িয়ে আছিস? যদি দাঁড়িয়ে থাকিস তাহলে এখন আমার বাড়ি থেকে বেরো, আমি তোদের মুখ দেখতে চাই না। হ্যাঁ মা, আমি যাচ্ছি, তবে আমার সাথে আপনার এই অহংকারী লোভী মেয়েকে আমি নিয়ে যেতে পারবো না।
আমি তোমাকে বিয়ে করেছিলাম শুধুমাত্র তোমার মার এই সম্পত্তির লোভে। তোমাকে ভালোবেসে আমি বিয়ে করিনি। যেহেতু আমার এই সম্পত্তি আমি পাচ্ছি না, সেহেতু ওকেও আমার কোনো দরকার নেই। হয়ে গেল। খুব তো শিক্ষিত ছেলে বিয়ে করছিলি, তোর একটা শিক্ষিত স্বামী দরকার ছিল তাই না? আজকে কি করলো তোর ওই শিক্ষিত স্বামী? তোর এই বিপদের মুখে ফালায় রেখে চলে গেল। আর আমার স্বামীরে দেখ না, এই মানুষটারে তোরা কিন্তু কম অপমান করস নাই, এত অপমান করছোস, এত কথা শুনাইছোস। চাইলে কিন্তু পারতো আমারে ফালায় রেখে যাইতে, কিন্তু যায় নাই। মানুষটা আসলেই সৎ, আমার অনেক ভালোবাসে। সেই জন্য তোকে এত অত্যাচার সহ্য করার পরেও, এত অপমান শোনার পরেও এই বড়লোকের ছেলেটা কিন্তু আমার পাশেই রয়ে গেছে, আমার সাপোর্ট দিয়েই গেছে। এই হলো প্রকৃত মানুষ, বুঝলেই বা?